আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অর্থাৎ রসায়ন প্রথম পত্র চ্যাপ্টার 3 এর গ্রুপ কেমিস্ট্রি পার্ট 1 অলরেডি কভার করে ফেলছি। সো আমরা হচ্ছে পার্ট 2 আজকে কভার করব। সো চলো শুরু করি। সো পার্ট 2 এর মধ্যেও এখানেও আমরা আগেই বলে নিয়েছিলাম এইখানে একটু আ জ্ঞানমূলক টাইপের জিনিসপত্র আছে, সাথে কিছু আমাদের অনুধাবনমূলক প্রশ্নও আসে। সো আমরা দেখো এখানে ফার্স্টে যেই পয়েন্টটা আমরা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আ লিথিয়াম একজন মানুষ ছিল, মানে একটা মৌল ছিল। আচ্ছা, সো লিথিয়াম মৌলের মতোই কার্বন আরেকটা মৌল। সো কার্বন একটু ব্যতিক্রমধর্মী কিছু আচরণ করে। মানে তার গ্রুপে যে মৌলগুলো আছে তুমি যদি চিন্তা করো কার্বন, তারপর আছে সিলিকন, তারপর আছে কি জার্মেনিয়াম, তারপর আছে কি এসএন, তারপর আছে হচ্ছে লেড। এটা হচ্ছে গ্রুপ 14 এ যারা আছে তাদের যেই মৌলগুলো আছে। এখন তাদের মধ্যে কার্বন একটু মাঝে মাঝে ব্যতিক্রমধর্মী কিছু আলাপ আলোচনা করে অথবা কিছু কাজ-টাজ করে। কার্বন মাঝে মাঝে কিছু ব্যতিক্রমধর্মী কাজ-টাজ করে। সো এই ব্যতিক্রমধর্মী কেন সেটা আমি যদি একটু বলতে চাই এইটার রিজনটা হচ্ছে এইটা। এই যে দেখো ভাই রিজনটা দেয়া আছে। সো কার্বন কেন একটু ব্যতিক্রমধর্মী আচরণ করে, তোমাকে যদি কখনো বলা হয় যে কার্বন তার গ্রুপের অন্যান্য মৌলের মতো কেন আচরণ করে না, কিংবা তার অন্যান্য গ্রুপের মৌলগুলা থেকে সে কেন ব্যতিক্রমধর্মী আচরণ করে, তার উত্তরটা হচ্ছে এইখানে দেয়া আছে। কার্বন পরমাণুর পারমাণবিক ও আয়নিক ব্যাসার্ধের অস্বাভাবিক ক্ষুদ্র আকার, কারণ সে পর্যায় সারণীর ডানের দিকে অবস্থিত এবং সবার উপরে। তাহলে যারা ডানে থাকে তাদের আকার কি হয়? ছোট হয়, এটা আমরা জানি। এবং যারা উপরে থাকে তাদেরও আকারও কি হয়? ছোট হয়, কারণ ডান দিকে গেলে আকার ছোট হইতে থাকে এবং উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তাহলে উপরের দিকে যারা আছে তাদের আকার কিন্তু ছোট। তো কার্বনের পজিশনটা খুবই ইম্পর্টেন্ট এখানে। সো এই ক্ষুদ্র আকার যে পয়েন্টটা আছে এটা রিজন হচ্ছে কার্বনের ইটসেলফ পজিশনটা। সো পজিশনটা এটার জন্য দায়ী। কার্বনের পজিশনটা এখানে এটার জন্য রেসপন্সিবল আর কি। আচ্ছা, তারপর পরে কি বলা হয়েছে? উচ্চ আয়নীকরণ বিভব। আগের মতোই ভাইয়া এটার সাইজ অনেক ছোট, আমরা কিন্তু জানি সাইজ, এটা কিন্তু অলরেডি জানি সাইজ। আয়নীকরণ শক্তির সাথে কিরকম সম্পর্ক? ভাইয়া ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়োনাইজেশন এনার্জির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে স্বাভাবিকভাবেই তার আয়নীকরণ শক্তিটাও কি হবে? বেশি হবে। তারপর আমরা এটাও জানি কার্বনের যোজ্যতা কক্ষে কিন্তু ডি অরবিটাল থাকে না। কারণ তুমি যদি একটু চিন্তা করো কার্বনের ইলেকট্রন বিন্যাস, তুমি যদি এক্সাইটেড অবস্থায় চিন্তা করো, এটার এক্সাইটেড অবস্থায় ইলেকট্রন বিন্যাস কত হয়? 1s2, তারপর কত হয়? 2s1, তারপর হয় হচ্ছে 2px1, তারপর কি হয়? 2py1, তারপর কি হয়? 2pz1। ঠিক আছে, এটা হচ্ছে কার্বনের এক্সাইটেড অবস্থায় ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল ইলেকট্রন আছে 4টা। এখানে আমার টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন আছে 4টা এবং এই জন্য কার্বনের যোজনী কত হয়? 4 হয়। এখন দেখো 2 তে কি ডি অরবিটাল সম্ভব? 2 তে কি ডি অরবিটালটা সম্ভব? উত্তর হচ্ছে না। আমরা জানি 2d এটা কি পসিবল? না ভাই, এটা পসিবল হয় না। তাহলে 2d যেহেতু নাই, তাহলে কার্বন স্বাভাবিকভাবে, বাকি সবার কিন্তু ডি অরবিটাল থাকে, বাকি সবারই কিন্তু ডি অরবিটাল থাকে, এখানে যারা আছে সবার ডি অরবিটাল থাকে। সো এটা একটা বড় রিজন কার্বন তার গ্রুপের বাকি মৌলদের মতো আচরণ করবে না। আচ্ছা, সো কার্বনের যে ব্যতিক্রমধর্মিতার কারণ তো বুঝলাম। এখন এই ব্যতিক্রমধর্মিতার জন্য তার কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলা কি কি? এই যে দেখো, এবার আমরা পড়তেছি হচ্ছে ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যগুলা জেনে নেই। সো ব্যতিক্রমধর্মী কি কি বৈশিষ্ট্য আছে? এক নাম্বার হচ্ছে কার্বনের রূপভেদ। আমরা কি বলি কার্বনের দুইটা রূপভেদ আছে না? একটা হচ্ছে হীরক আর একটা কি? গ্রাফাইট। এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসে ক নাম্বারে, অনুধাবনমূলক প্রশ্নে আসে হীরক ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য লেখো, তাই না? আসে না মাঝে মাঝে? গঠনচিত্র আঁকো, এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই আসে। সো কার্বনের রূপভেদ হীরক খুবই শক্ত। তারপর কি বলা হয়েছে? সক্রিয় অবস্থায় এখানে যে কথাগুলো বলা আছে, এখানে তার যোজনী সম্পর্কে বলা হয়েছে, যোজনী সম্পর্কে বলা হয়েছে। এবং একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, Si সিলিকন হেক্সাফ্লোরাইড, সিলিকন হেক্সাফ্লোরাইড 2 এই আয়নটা পসিবল, এটা পসিবল। বাট কার্বন হেক্সাফ্লোরাইড 2 এই আয়নটা নট পসিবল। এটা হয় না ভাইয়া, এটা হয় না। সো সিলিকন হেক্সাফ্লোরাইড 2 এই আয়নটা হয়, এই আয়নটা গঠন সম্ভব। বাট কার্বন হেক্সাফ্লোরাইড 2 আয়নটা সম্ভব না, এটা হয় না। কেন? এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে কেন? সো এটা রিজনটা কি ভাইয়া জানো? রিজনটা কি? এটা যদি জিজ্ঞেস করি ওয়াই কেন হয় না, এটা রিজনটা তুমি অলরেডি জানো। সেই রিজনটা কি জানো? এই রিজনটা আমি এখানে মার্ক করতেছি, খেয়াল করো। বা এটা রিজনটা কি জানো? এই যে দেখো ভাই, এই রিজনটা হচ্ছে এটা, যোজ্যতা কক্ষে ডি অরবিটালের অনুপস্থিতি। যোজ্যতা কক্ষে ডি অরবিটালের অনুপস্থিতি। এই প্রশ্ন যদি আসে তুমি সিম্পলি লিখবা, ভাইয়া সিলিকনের ডি অরবিটাল উপস্থিত আছে, সিলিকনকে এক্সাইটেড করে করে আমরা কাজ করতে পারি। বাট কার্বনকে এক্সাইটেড করে করে সর্বোচ্চ যোজনী কত পাওয়া সম্ভব? 4। সর্বোচ্চ যোজনী কত পাওয়া সম্ভব? 4। বাট তুমি যদি
সিলিকনের ক্ষেত্রে খেয়াল করো সেটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার, মানে ডিফারেন্ট ব্যাপার আসবে। বাট কার্বনের ক্ষেত্রে সর্বোচ্চ চার, যেহেতু আর ডি অরবিটাল নাই তাই আমি এটাকে আর এক্সাইটেড করতে পারবো না। সো স্বাভাবিকভাবে এইটা সম্ভব না। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। আচ্ছা, এবার বলা হয়েছে কার্বন কি কি ধরনের বন্ধন। আমরা কিন্তু এখন ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য পড়তেছি। একটা বৈশিষ্ট্য বললাম হীরক অনেক শক্ত, একটা রূপভেদ। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য বললাম সিলিকন হেক্সাফ্লোরাইড 2- আয়নটা সম্ভব হলেও কার্বন হেক্সাফ্লোরাইড 2- এই আয়নটা সম্ভব হয় না। কেন হয় না? কারণ কার্বনের ডি অরবিটাল নাই। 3 নম্বর যে বৈশিষ্ট্য ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য, ব্যতিক্রমধর্মিতার কারণ কিন্তু 3টা, কারণ 3টা পড়ছি অলরেডি। আর এখন পড়তেছে ব্যতিক্রমধর্মিতার এই যে কারণগুলো পাইলাম, এটার ফলে কি কি আউটপুট আসতেছে কার্বনের সেগুলা, মানে ব্যতিক্রমধর্মিতার বৈশিষ্ট্যগুলো। কার্বন কি কি বন্ধন গঠন করে? কার্বন একক বন্ধন গঠন করে, কার্বন কার্বন দ্বিবন্ধন গঠন করে, এবং কি করে কার্বন কার্বন ত্রিবন্ধন গঠন করে। এটা রিজনটা ওই 3টা রিজনই, ঠিক আছে। তারপর আমরা জৈব যৌগের সমানতায় পড়ছিলাম ক্যাটেনেশন ধর্ম, মনে করে দেখো কার্বন তার মতো আরেকটা কার্বন পরমাণুর সাথে সে কি করতে পারে? বন্ধন গঠন করে সে তার চেইন বৃদ্ধি করতে পারে। মনে আছে আমরা পড়ছিলাম কার্বন তার মতো আরেকজনের সাথে বন্ধন গঠন করে সে তার চেইনকে কি করতে পারে? ইনক্রিজ করতে পারে। এই জন্যই কিন্তু জৈব যৌগের সংখ্যা এই কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্যই অসংখ্য, অনেক, কিন্তু অজৈব যৌগের সংখ্যা কিন্তু এত বেশি না, কারণ অজৈব যৌগের মধ্যে কারো এরকম ক্যাটিনেশন ধর্ম থাকে না। দ্যাটস ইট। সো এটা বলা হয়েছে। তারপর হচ্ছে হীরক আর গ্রাফাইট। এইখানে 5 নাম্বার বলা হয়েছে হীরক এবং গ্রাফাইটের মধ্যে কোনটা বিদ্যুৎ পরিবাহী আর কোনটা বিদ্যুৎ পরিবাহী না। এটা ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট। গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হীরক অপরিবাহী। এটা ভালো করে মনে রাখবা, এটা ভালো করে মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 3 স্টার দিলাম। তাহলে কার্বন যে ব্যতিক্রমধর্মী তার আচরণ কয়টা, মানে ব্যতিক্রমধর্মিতার কারণ কয়টা? 3টা। কি কি কারণ? এই যে 3টা কারণ। ব্যতিক্রমধর্মিতার জন্য বৈশিষ্ট্য কয়টা পেলা? 5টা। একটা বৈশিষ্ট্য কি ভাইয়া? কার্বনের রূপভেদ হীরক, এটার সম্পর্কে কথাবার্তা। 2 নম্বর হচ্ছে সিলিকন হেক্সাফ্লোরাইড 2- আয়ন গঠন হয়, কার্বন হেক্সাফ্লোরাইড 2- আয়ন গঠন হয় না। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে কার্বন কার্বন বন্ধনের ব্যাপার স্যাপার। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্যাটেনেশন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হীরক এবং গ্রাফাইটের আলাপ আলোচনা। তাহলে এবার এখন আমাদের কি আলাপ আলোচনা করা উচিত? তুমি নিজেই বলে ফেলো। তুমি বলবো ভাই যেহেতু আপনি মাঝে দিয়ে ছোট্ট করে বলছিলেন হীরক এবং গ্রাফাইটের পার্থক্যটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে, তাহলে আমাদের হীরক আর গ্রাফাইটের পার্থক্যটা চলেন একটু দেখি। এই যে দেখেন সেই পার্থক্যটা দেওয়া আছে। সো ফার্স্টে কি বলা আছে? হীরক পরমাণুর হীরক মধ্যস্থ কার্বন পরমাণুগুলোকে sp3 সংকরিত, গ্রাফাইট মধ্যস্থ কার্বন পরমাণুগুলো sp2 সংকরস্থ, sp2 সংকরিত, sp2 সংকরিত। তাহলে কি বলা আছে? ভাইয়া হীরকের মধ্যস্থ কার্বন পরমাণুগুলো sp3 সংকরিত। তাহলে তুমি যদি চিন্তা করো কার্বন স্টার 1s2 2s1 2p3। সো যখন তুমি sp3 সংকরণ বলতেছো, sp3 সংকরণ বলতেছো তার মানে এইখানের এই s অরবিটালটাও নিছো, এইখানের এই p অরবিটালটাও নিছো, তাহলে সবগুলাকেই নিছো। তাহলে sp3 সংকরণ এটা হচ্ছে ভাইয়া কার? এটা হচ্ছে হীরকের। তাহলে গ্রাফাইটের ক্ষেত্রে জিনিসটা কি আসে একটু খেয়াল করো। কার্বন 6, এটা স্টার, এটা হচ্ছে 1s2, এইখানে 2s1 2p3। হ্যাঁ, আমরা এক্সাইটেড করে নিছি। এখন তার সংকরণ তুমি কি বলতেছো ভাইয়া? sp2। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে তুমি একটা s অরবিটাল নিছো আর একটা এবং দুইটা p অরবিটাল নিছো, তাই এটার সংকরণ কি হয়েছে? sp2। এবার একটু খেয়াল করো তো ভাইয়া, কার্বনের তুমি হীরক আর গ্রাফাইটের সাথে যদি কম্পারিজন করো, কার্বনের এখানে সবগুলা p অরবিটাল নিছো, এখানে 2টা p অরবিটাল নিছো, তাহলে একটা বান্দারে মানে একটা p অরবিটালকে তুমি কি করে দিলা? বাদ দিলা। এটাকে আমরা বলি হচ্ছে অসংকরিত p অরবিটাল। এই অসংকরিত p অরবিটাল কি জন্য কাজ করে ভাইয়া জানো? কি জন্য কাজ করে অসংকরিত p অরবিটাল? এই অসংকরিত p অরবিটালের এই ফাঁকা ইলেকট্রন ভাইয়া মুক্ত ইলেকট্রনের মতো কাজ করে। ফাঁকা ইলেকট্রন মুক্ত ইলেকট্রনের মতো কাজ করে। তাহলে তোমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে কেন গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, তুমি বলবা ভাইয়া গ্রাফাইটে কার্বন পরমাণুর সংকরণ হচ্ছে sp2, যেখানে আমার pz এর একটা ইলেকট্রন অসংকরিত অবস্থায় আছে, যেই অসংকরিত ইলেকট্রনটা মুক্ত অবস্থায় ওই ক্যালাসের মধ্যে বা ওই স্ট্রাকচারের মধ্যে কি হিসাবে কাজ করে? ফ্রি ইলেকট্রনের মতো কাজ করে। আর আমরা জানি ফ্রি ইলেকট্রন যদি থাকে সেখানে কি হবে? অবশ্যই তাপ এবং তড়িৎ পরিবহন হবে। এই যে ভাইয়া রিজন চলে আসছে, দেখেন ভাইয়া রিজন চলে আসছে, তাপ ও তড়িৎ সুপরিবাহী। খেয়াল করে দেখেন, তাপ ও তড়িৎ অপরিবাহী। এটা পরীক্ষা মাঝে মাঝেই কিন্তু আসে যে এটা কেন ভাইয়া তড়িৎ অপরিবাহী? কারণ আপনি এখানে কোনো ফাঁকা ইলেকট্রন রাখেন না, আপনি সবাইকেই সংকরণে নিয়ে নিছেন, কোনো ফাঁকা ইলেকট্রন এখানে নাই, সবাইকে আপনি সংকরণে নিয়ে নিছেন। বাকি জিনিসগুলো পার্থক্য আকারে, যেরকম এখানে যেহেতু sp3 সংকরণ, তাহলে এখানে চতুস্তলিকীয় গঠন, আর এটা কি হবে? দ্বিমাত্রিক। sp2 কিন্তু হচ্ছে প্ল্যানার, sp2 কি
প্ল্যানার, একটা তলে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই দ্বিমাত্রিক গঠন আসবে। আচ্ছা, তারপর ক্যালাসিত অস্বচ্ছ চকচকে, আর এখানে হচ্ছে ক্যালাসিত স্বচ্ছ অতি উজ্জ্বল, ডায়মন্ড বা হীরক, এটা স্বাভাবিকভাবেই তোমরা দেখছো কিনা জানি বিভিন্ন মুভিতে যখন দেখায় যে ভিলেন যখন ডায়মন্ড ধরো সে চুরি করে নিয়ে আসে, তখন কি দেখায়, ডায়মন্ড যখন ক্যামেরার সামনে আসে লাইট ছড়ায় যেতে থাকে বা ব্লিঙ্ক করতে থাকে, তাই না? অতি উজ্জ্বল পদার্থ না হলে তো এটা হবে না। সো ডায়মন্ড হচ্ছে অতি উজ্জ্বল পদার্থ। তারপর উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এবং কি ঘনত্ব এবং খুবই দৃঢ়, সহজে ভেঙে যাবে না। ডায়মন্ড কিন্তু খুব সহজে ভাঙে না, আর এটা কিন্তু পিচ্ছিল পদার্থ। আর বাকি জিনিসগুলো জাস্ট পার্থক্য আকারে বলার জন্য। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে কেন সে তড়িৎ পরিবহন করে আর কেন সে তড়িৎ পরিবহন করে না। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। গ্রাফাইট কিন্তু sp2 সংকরণ, হীরক কিন্তু sp3 সংকরণ, এটা মনে রাখতে হবে। ওকে, সো আমরা চলো ছোট ছোট কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলি। সো এখানে কি কি দেওয়া আছে, কিছু মৌল দেওয়া আছে, এদের শিখায় বর্ণ বের করতে বলছে, কিছু মৌল এবং শিখায় বর্ণ বের করতে বলছে। সো চলো বের করি। এখানে এলিমেন্ট, আর এখানে ধরো দিলাম আমি কালার, মানে শিখায় যে কালারটা আসবে সেটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে ওকে, সো ফার্স্টেই যে মৌলটা আছে সেটা কি স্ট্রনসিয়াম, তারপর কি আছে সোডিয়াম, তারপর কি আছে পটাশিয়াম, তারপর কি আছে ক্যালসিয়াম, তারপর কি আছে বেরিয়াম। ঠিক আছে, সো স্ট্রনসিয়ামের কালার লিখতে হবে, সোডিয়ামের কালার লিখতে হবে, পটাশিয়ামের কালার লিখতে হবে, ক্যালসিয়ামের কালার লিখতে হবে, বেরিয়ামের কালার লিখতে হবে। কালার তো লিখতে পারবো, সমস্যা নেই, বাট এখানে ছোট্ট একটা ঝামেলা আছে, শিখায় কালার তো লিখতেই পারবো, বাট এখানে মনে রাখতে হবে বেরিলিয়াম এটা কিন্তু কোনো কালার দেখায় না, ম্যাগনেসিয়াম এটা কিন্তু কোনো কালার দেখায় না। আমরা যখন পার্ট 1 পড়ছিলাম তখন কিন্তু এটা দেখাইছিলাম, এস ব্লকের মধ্যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখায় কোনো বর্ণ দেখায় না। সো আমরা এদের এখন কালারগুলো লিখে ফেলবো। ওকে, সো আমরা হচ্ছে কালারগুলো একটু লিখি, চলো। সো চলো কালারগুলো লিখে ফেলি। স্ট্রনসিয়ামের কালার হচ্ছে উজ্জ্বল লাল, উজ্জ্বল মানে লালটা অনেক কি হবে, ব্রাইট হবে আর কি, উজ্জ্বল লাল, শিখায় কালার আসবে। সো কালার অ্যাট ফ্লেম মানে ফ্লেমে আসবে, শিখায় কালার এটা। হ্যাঁ, সোডিয়ামের কালার হচ্ছে সোনালী হলুদ, সোডিয়ামের কালার হচ্ছে সোনালী হলুদ, সোনালী হলুদ। পটাশিয়াম, এই সোনালী হলুদটা কীরকম, আমরা হচ্ছে যারা কি বলবো যে আমাদের যে জাতীয় প্রতীকটা আছে, হ্যাঁ জাতীয় প্রতীক না, আসলে জাতীয় মনোগ্রাম, অ্যাকচুয়ালি প্রতীক আলাদা জিনিস, মনোগ্রামের মধ্যে তোমরা দেখছো কিনা জানি না, লাল রঙের একটা বৃত্ত থাকে, তার ভিতরে আমাদের বাংলাদেশের একটা ম্যাপ আঁকা থাকে, তাই না? উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা থাকে সরকার, আর দুই পাশে দুইটা তারকা দেওয়া থাকে, মানে টোটাল 4টা তারকা, দেখছো মনে হয়, মনোগ্রাম। বিভিন্ন রকম রাষ্ট্রীয় কাজে এটা ব্যবহার করা হয়, সো এটাকে মনোগ্রাম বলে। সো ওই মনোগ্রামের ভিতরে লাল ম্যাপের যে মানে লাল যে গোলাকার যে বৃত্তটা আছে, ওর ভিতরে যে বাংলাদেশের যে ম্যাপের যে কালারটা, ওইটা বেসিক্যালি সোনালী হলুদ কালার। সো ওইটা বেসিক্যালি হচ্ছে তুমি সোডিয়ামের ক্ষেত্রে দেখবা সোনালী হলুদ কালার। যাক, ভালো রিলেট করছি, আলহামদুলিল্লাহ। সো পটাশিয়াম হচ্ছে বেগুনি, পটাশিয়াম হচ্ছে বেগুনি। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল। আর বেরিয়াম হচ্ছে নীলাভ সবুজ। এই হচ্ছে আমার এদের শিক্ষা পরীক্ষায় কালার। একটা খেয়াল রাখতে হবে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু শিক্ষা পরীক্ষায় কোনো কালার দেখায় না। দেখো, এটাই বলা হয়েছিল নিম্নলিখিত ধাতুসমূহ শিক্ষা পরীক্ষায় কি কি বর্ণ সৃষ্টি করে, এটা তোমাকে লিখতে বলছিল। এবার দেখো, পরেরটাতে বলা হয়েছিল কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের পার্থক্য। এটাও ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড, তুমি যদি এটার গঠনটা দেখো ভাই, তাহলে এই গঠনটা পাওয়া যাবা। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সিম্পল এই গঠন, তাই না? এদের ভৌত অবস্থা কি ভাই? এদের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। এবার তোমার মাথায় আসতে পারে, তাহলে সিলিকন ডাইঅক্সাইড, এটার ভৌত অবস্থা কি হবে? একই গ্রুপের কিন্তু অক্সাইড, একই গ্রুপের অক্সাইড না, কার্বন আর সিলিকন তো একই গ্রুপের। তাহলে সিলিকন ডাইঅক্সাইড, এটার ভৌত অবস্থা কি হবে? তাহলে তুমি বলবে ভাই এটাও তো গ্যাস, এটাও গ্যাস না, না মোটেও না ভাই, এটা সলিড, এটা সলিড। এটা স্ট্রাকচারটা হচ্ছে একটা জায়ান্ট স্ট্রাকচার, জায়ান্ট স্ট্রাকচার, বাংলায় দৈত্যাকার পলিমার অণু। হ্যাঁ, জায়ান্ট স্ট্রাকচার, এটা জায়ান্ট স্ট্রাকচার, দৈত্যাকার পলিমার অণু। এটা কেন হয়েছে? সো স্ট্রাকচারটা একটু আঁকে দিই। সো এটা স্ট্রাকচারটা দেখলে তুমি বুঝে যাবে। সিলিকন, আমি একটু বড় করে আঁকি, চাইলে ছোট করে আঁকতে পারতাম, বাট একটু বড় করে আঁকি। দ্যাটস ইট। এই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। দেখতে বুঝতেছো এটা একটা জায়ান্ট স্ট্রাকচার, যার জন্য এখানে আকর্ষণ অনেক বেশি থাকে, এই জন্য ভৌত অবস্থা হয় সলিড, আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাসীয় থাকে।
সো আমরা এই বৈশিষ্ট্য শিখে ফেললাম। এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মাঝে, মাঝে এই স্ট্রাকচার নিয়ে কিন্তু বলে যে সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা কিরকম হবে। এবার দেখো এখানে কি বলা হয়েছে, এটা কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টের রিসেন্ট টাইমসের প্রশ্ন। পর্যায় সারণীর ৩য় পর্যায়ের মৌলগুলো দেওয়া আছে। ৩য় পর্যায়ে কারা, কারা আছে আমরা জানি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। 11, 12, 13, 14, 15, 16, 17, 18 সহজ ভাষায় 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এটা 10 নম্বরের প্রশ্ন। এই তথ্য ব্যবহার করে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। সো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা ছোট্ট কাজ করি, এটা সরি আমরা ফার্স্টে এখানে কাজ করি, ধাতু ও ধাতুগুলো মার্ক করে ফেলি, তাই না? হ্যাঁ, ধাতু ও ধাতুগুলো মার্ক করে ফেলি। আচ্ছা থাক, মার্ক করার দরকার নেই, আমরা আস্তে আস্তে করি, আস্তে আস্তে করি। ওকে, সো চলো করি। সো ফার্স্টে কি বলা হয়েছে, যে মৌলগুলো নাইট্রেট গঠন করতে পারে তার তালিকা দাও। যে মৌলগুলো নাইট্রেট গঠন করতে পারে, তাহলে ধাতু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে, অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের ইনঅর্গানিক রিঅ্যাকশনে পড়ছিলাম। এটা কিন্তু আমরা ইনঅর্গানিক রিঅ্যাকশনে পড়ছিলাম যে ধাতু সাধারণত নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাইট গঠন করে। ঠিক আছে, গ্রুপ 1, 2 আর গ্রুপ 13 এরা বেসিক্যালি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। গ্রুপ 1 এর মধ্যে আবার লিথিয়াম শুধু বিক্রিয়া করে, গ্রুপ 2 এর সবাই বিক্রিয়া করে, আর গ্রুপ 13 এরও সবাই বিক্রিয়া করে, গ্রুপ 1 এর শুধুমাত্র লিথিয়াম বিক্রিয়া করে। আচ্ছা, এদের মধ্যে কোন মৌলদের সচরাচর প্রাপ্ত আয়নিক যৌগ গঠন করে? এটা তো সহজ, সচরাচর আয়নিক যৌগ গঠন করে কারা কারা? সচরাচর আয়নিক, সচরাচর বলছে তার মানে নরমালি যারা। অ্যালুমিনিয়াম কিন্তু ভাইয়া ঝামেলা আছে, সে যদিও মেটাল কিন্তু সে কিন্তু আয়নিক যৌগ গঠন করে না, সচরাচর আয়নিক যৌগ গঠন করে না। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তুমি চিন্তা করো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কিন্তু সমযোজী বন্ধন, এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে কি হয়, ডাইমার গঠন হয়, 6টা সমযোজী বন্ধন, 2টা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, মনে থাকার কথা। আচ্ছা, এবার কোনটা অণু হিসেবে পাওয়া যায়, কোনটা অণু হিসেবে পাওয়া যায়? তাহলে এখানে ক্লোরিন, ফসফরাস ফার্স্টেই P4 আকারে পাওয়া যায়, P4, তারপর হচ্ছে S8, তারপর কে আছে, ক্লোরিন। ঠিক আছে, এদের স্ট্রাকচারগুলো কীরকম একটু স্ট্রাকচারটাও দেখে ফেলি চলো ধাম করে। P4 এর স্ট্রাকচার, P4 এর স্ট্রাকচারটা দেখে ফেললাম, এটা হচ্ছে P4 এর স্ট্রাকচার, এটা হচ্ছে P4 এর স্ট্রাকচার। তারপর S8 এর স্ট্রাকচারটা চলো দেখে ফেলি কি আর আছে জীবনে। এই যে ভাইয়া কুইন, রানীর মাথায় যে মুকুট আর কি, মুকুট শেপের, এটা হচ্ছে S8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে S8 এর স্ট্রাকচার। আর ক্লোরিনের স্ট্রাকচার তো আমরা পারি, ক্লোরিনের স্ট্রাকচার তো কোনো মাথা ব্যথাই না, ক্লোরিনের স্ট্রাকচার তো সিম্পল। সো এই হচ্ছে ক্লোরিনের স্ট্রাকচার। P4 এর স্ট্রাকচারটা আমরা কিন্তু হচ্ছে দেখলাম, এটা বেশ ইম্পর্টেন্ট, যদিও আঁকতে বলে নাই বাট আইকা দিছি আমি তোমাদেরকে। কোন মৌল ধাতব এবং অধাতব উভয় বৈশিষ্ট্য আছে? কে ধাতব এবং অধাতব? ওই যে আমরা পার্ট 1 এ পড়ছিলাম যাদেরকে উপধাতু বলি, তাহলে কারা কারা আছে ধাতব এবং অধাতব, মানে মেটালয়েডস, তাহলে কারা হবে এখানে? সিলিকন। সিলিকন হচ্ছে 2টা বৈশিষ্ট্যই থাকে। ওকে, সো আমরা এটা শিখে ফেললাম। এটা হচ্ছে ডি নাম্বারের অ্যান্সার হচ্ছে এটা, ধাতব এবং অধাতব উভয় বৈশিষ্ট্য থাকে, এটা মেটালয়েডস বা সেমি মেটাল। এবার কি বলা হয়েছে, সমুদ্রের পানিতে ব্রোমাইড আয়ন রয়েছে, সমুদ্রের পানির ভিতর দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটবে, বিক্রিয়াটি দেখো এবং কারণ উল্লেখ করো। সো এটার রিজন আমরা অলরেডি জানি, তোমাদেরকে এটা যদি একটু বলি, তোমাদেরকে শিখাইছিলাম গ্রুপ 17, তুমি যদি উপর দিকে নিচের দিকে যাও সাইজ বাড়বে, তাহলে সক্রিয়তা কমবে। তাহলে তোমার যদি এখন বলা হয় ভাইয়া সক্রিয়তার ক্রম দেখাও, দেখো সক্রিয়তার ক্রম, তাহলে তুমি কি বলবা? সক্রিয়তার ক্রম হবে ভাইয়া এখানে আমরা এটা দেখছি, আপনি অলরেডি দেখাইছেন ভাইয়া, ফ্লোরিনের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এবার তোমাদের একটু বোঝাই, তোমরা একটা সিরিজ পড়ছিলা ধাতুর সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজে যারা উপরে থাকবে তারা নিচের যে মৌলটা থাকবে সেটাকে প্রতিস্থাপন করতে পারবে। যেরকম জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে কিন্তু জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, কারণ হচ্ছে জিঙ্কের সক্রিয়তা হাইড্রোজেন থেকে বেশি। বা যদি নর্মালি কপার প্লাস সালফিউরিক অ্যাসিড দাও, এটা কিন্তু বিক্রিয়াটা হয় না, কারণ কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। ঠিক আছে, কারণ স্বাভাবিকভাবেই কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত। তাহলে যে বেশি সক্রিয় হয় সে তার থেকে কম সক্রিয় মৌলকে কি করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে ভাইয়া ক্লোরিন আর ব্রোমিন, আমার এই দুটো নিয়েই কাজ, ক্লোরিন আর ব্রোমিন, এদের মধ্যে কার সক্রিয়তা বেশি ভাইয়া? তাহলে ক্লোরিনের সক্রিয়তা বেশি, তাহলে ক্লোরিন ব্রোমিনকে কি করতে পারবে, প্রতিস্থাপন করতে পারবে। তাহলে তুমি এভাবে চিন্তা করো, ধরো এইখানে একটা ওয়াটার স্যাম্পল আছে, সমুদ্রের পানি, যেখানে আমার ব্রোমিন আয়ন আছে, বলে দিস ব্রোমাইড আয়ন আছে, বাইরে থেকে তুমি যদি এইখানে ক্লোরিন মাইনাস যোগ করো, তাহলে এই ক্লোরিন মাইনাস কি করবে, এই ব্রোমিন মাইনাসকে প্রতিস্থাপন করে ফেলবে। অর্থাৎ ধরো আমি যদি এইরকম বলি, সোডিয়াম ব্রোমাইড একটা লবণ আছে, তুমি বাইরে থেকে যদি Cl মাইনাস যোগ করো, তাহলে এখানে এই ব্রোমিন মাইনাস এটা কি হয়ে যাবে, এই Cl মাইনাস দিয়ে প্রতিস্থাপন হয়ে যাবে, তাহলে এইখানে কি হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড,
আর Br মাইনাস চলে যাবে, কারণ ক্লোরিন মাইনাস ভাইয়া ব্রোমিন মাইনাসের থেকেও বেশি সক্রিয়। সো যে বেশি সক্রিয় হবে সে কি করতে পারে, খুব সহজেই তার থেকে কম সক্রিয় যে তাকে সরায় ফেলতে পারে। সক্রিয় মানে এভাবে চিন্তা করতে পারো পাওয়ারফুল। সো আমি যদি বেশি পাওয়ারফুল, আমার থেকে যে কম পাওয়ারফুল হবে তাকে তো আমি ধাক্কা দিব। তুমি এভাবে ফুটবল খেলাও চিন্তা করতে পারো, যে বেশি স্ট্রেংথেন বা শক্তিশালী বা সক্রিয় সে স্বাভাবিকভাবে মাঠের মধ্যে যে বেশি সক্রিয় হয় তার থেকে যে কম সক্রিয় প্লেয়ার থাকে, যখন বল উইনিংয়ের ব্যাপার স্যাপার আসে তখন কিন্তু তার থেকে কম সক্রিয় প্লেয়ারকে সে পুশ করে, বডি পুশ বা শোল্ডার ট্যাকল বলে, এটা দিয়ে সে সরায় দেয়, তারপর সে কি করে বলটাকে নিয়ে চলে যায়। সো দ্যাটস ইট, এটাই হয় কিন্তু এখানে ক্লোরিন মাইনাস তুমি ব্রোমিন মাইনাসের মধ্যে যদি অ্যাড করো। যদিও উদাহরণটা এটার মধ্যে হয়তো বা সিঙ্ক হয়েছে কিনা আমি জানি না, বাট আশা করি তোমরা বুঝছো যে ক্লোরিন মাইনাস এখানে ব্রোমিন মাইনাসকে সরায় দেয় আর কি। দ্যাটস ইট। ওকে, সো হ্যালোজেন বলতে কি বোঝায় এটা আমরা অলরেডি জানি। হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 এবং এটা বলতে বোঝা হচ্ছে সল্ট প্রডিউসিং, হ্যাঁ, যারা লবণ উৎপন্ন করে, এরা হচ্ছে গ্রুপ 17, এরা কি করে, সল্ট প্রডিউসিং। তারপর গ্রুপ 7 হ্যালোজেনের কি বলছে, মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখাও। কারা কারা আছে, ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, আমরা এটা পার্ট 1 এগুলো নিয়ে বেশ আলোচনা করছি, আয়োডিন। সো ইলেকট্রন বিন্যাস যদি করি এটা কি হবে 1s2, এটা টেকনিক একটু দেখাই, তোমরা দেখো 2s2, আমি না পড়া লিখবো না, তোমরা বুঝবা। এটা কয় নাম্বার পর্যায়ে একটু বলো তো, এটার পিরিয়ডটা একটু লিখি, পিরিয়ড পর্যায়ে। ফ্লোরিন কয় নাম্বার পিরিয়ডে আছে, 2 নাম্বার, ক্লোরিন 3 নাম্বার পিরিয়ড, ব্রোমিন 4 নাম্বার পিরিয়ড, আয়োডিন 5 নাম্বার পিরিয়ড। আমি পড়া লিখবো না, তোমরা নিজেরাই বুঝবা যে ভাই আর লিখতে হবে না, হয়ে গেছে। দেখেন ভাই, এটা 2 নাম্বার পিরিয়ড, বাইরের শক্তি স্তরে কি আসছে 2s2 2p5। তাহলে এবার দেখি ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5। আপনি কি কিছু বুঝতেছেন, আপনি বলবেন হ্যাঁ ভাই আর লিখতে হবে না, আমি বুঝে গেছি, এটা 3 নাম্বার পর্যায়ে, তাহলে 3s2 3p5। দেখেন 3 নাম্বার পর্যায়ে 3s2 3p5, তাহলে 4 নাম্বার পর্যায়ে, তাহলে বাইরের শক্তি স্তরে এনে কি হবে ডট 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 4s2, সব লিখবেন আপনি, এর ভিতরে যা যা আছে সব লিখবেন, তাহলে 4s2 4p5। এটা 5 নাম্বার পর্যায়ে, তাহলে কি হবে ডট 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 ডট, আপনি সব লিখবেন, লাস্টে যায় কি লিখবেন ভাইয়া 5s2 5p। পারমাণবিক সংখ্যা কত এটা জানা খুব বেশি দরকার এখানে নাই, খুব সহজেই তুমি চাইলেই এদের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারো। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের পার্ট 2 গ্রুপ কেমিস্ট্রি। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।